এফসি লিগে খেলবে মোহনবাগান। আর এবার বাগানের নজর নাকি ইস্টবেঙ্গলের উদীয়মান তারকা পিভি বিষ্ণুর দিকে। চলতি মৌসুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্স হতাশজনক হলেও স্পটলাইটে ছিলেন বিষ্ণু। ডিমিত্রি ক্লেইটনদের মতো বিদেশিরা যেখানে ব্যর্থ সেখানে জ্বলে উঠেছিলেন তিনি। সেই বিষ্ণুকেই নাকি দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে মোহনবাগান। এখানেও প্রশ্ন উঠছে, থেকে যাচ্ছে সংশয়। ইস্টবেঙ্গলের সঙ্গে গত মৌসুমে 2 বছরের চুক্তিতে সই করেন কেরলের ফুটবলার। এখনো 1 বছরের চুক্তি বাকি আছে তার নিয়ম অনুযায়ী ক্লাব তাকে না ছাড়লে মৌসুমের মাঝে অন্য কোনো দলে যেতে পারেন না তিনি। কিন্তু দলটার নাম মোহনবাগান এবং এই মৌসুমে জাতীয় স্তরে চূড়ান্তভাবে সফল তারা। লিস্টন মানবীরদের পরে বিষ্ণুকে পেরে আক্রমণের ধার আরো বাড়বে মোহনবাগানের। বিষ্ণুকে নিয়ে টানাটানি আবার আনোয়ার আলী ঘটনা মনে পড়ে যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টস 2024-25 ইন্ডিয়ান সুপার লিগ মৌসুমে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনালে জয়লাভ করে তারা লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি উভয় জিতেছে। এই টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনো দলের পক্ষে সম্ভব হয়েছে। তবে মেরিনার্সদের এই মৌসুম এখনো শেষ হয়নি। আসন্ন 2025 কলিঙ্গ সুপার কাপে অংশ নিয়ে তারা ঐতিহাসিক ডোমেস্টিক ট্রাভেলের লক্ষ্যে এগিয়ে চলেছে। এই টুর্নামেন্টে মোহনবাগান তাদের প্রধান বিদেশি খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিয়ে দেশীয় প্রতিভাদের উপর নির্ভর করার পরিকল্পনা করেছে। এটা তাদের কম ব্যবহৃত ভারতীয় খেলোয়াড়দের জন্য 2025-26 মৌসুমে দলের নিয়মিত স্থান পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় বোর্ডের রোষানলে পড়ে তারা দুজনেই জাতীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। বারবার বোর্ডের নির্দেশিকা সত্ত্বেও তারা ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করেছিলেন। তারা অর্থাৎ শ্রেয়াস আয়ার, ঈশান কিষান। সেই ঘটনার পর থেকে দুই ক্রিকেটারের কেরিয়ারের গতিপথ দুদিকে বেঁকে গিয়েছে। শ্রেয়াস আয়ার ঘরোয়া ক্রিকেট শুধু খেলেননি, তার নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। সমান্তরালভাবে আইপিএল ও পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ঈশান কিষান কতটা ফিরতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। ঈশান বলার মতো কিছু করেননি ঘরোয়া ক্রিকেটে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ছাড়া কিছুই করতে পারেননি। মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও মাত্র 2 রান করে আউট হয়ে গেছেন তিনি। করোনা আবহের পর আবার শুরু হতে চলেছে টি-20 মুম্বাই লিগ। আর এই প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন রোহিত শর্মা। পাশাপাশি এও জানা যাচ্ছে সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ারদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা এই লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সমস্যা তৈরি হয়েছে অন্যত্র। 26 মে থেকে প্রতিযোগিতা শুরুর দিন নির্ধারণ করেছে এনসিএ। অর্থাৎ 25 মে আইপিএল এর ফাইনালের পরের দিনই নতুন লিগে নামবেন ক্রিকেটাররা। এদিকে জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেক্ষেত্রে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা আদৌ কি মুম্বাই লিগে খেলতে পারবেন? এনসিএর কর্তা জানাচ্ছেন, ইংল্যান্ড সফরের সুযোগ পেলে বা চোট থাকলে সেই ক্রিকেটাররা ছাড় পেতে পারেন। জমজমাট আইপিএল প্লে অফের আগে পরিস্থিতি বেশ জটিল। তবে এবার আইপিএল এ যেমন মুড়ি মুরগির মতো রান হচ্ছে, তাতে অনেকেই বলছেন যে কোনো ম্যাচে 300 রানও হতে পারে। 18তম আইপিএলে আসা যায় গিয়েছিল সানরাইজার্স। আইপিএল এর সর্বকালের সর্বোচ্চ স্কোর খাড়া করার ব্যাপারে তাদের রেকর্ড সব থেকে ভালো। তবে এখনো পর্যন্ত 300 রান করতে পারেনি তারা। এবার আইপিএল এর এক ম্যাচে 300 রান হতেই পারে, এরকমই ভবিষ্যৎবাণী করেছেন কিংবদন্তি পেসার ডেল স্টেইন। ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার পরম্পরা বজায় রেখে চলতি আইপিএল ক্রমশ ছন্দে ফিরছে হার্দিক পান্ডিয়া। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে উজ্জীবিত 5 বারের চ্যাম্পিয়নরা। তারই প্রতিফলন ঘটল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে 4 উইকেটে হারিয়ে শেষ 4-এ আশা টিকিয়ে রাখল মুম্বাই। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ 5 উইকেট এবং 162 রানে আটকে গিয়েছিল। জবাবে 11 বল বাকি থাকতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যান নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজিরা। পরিবর্তিত ফিল্ডার হিসেবে খেলতে নেমে চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের ক্রিকেটার সেই চোট পুরো আইপিএল থেকেই ছিটকে দিল তাকে। গুজরাট টাইটান্স ফিলিপসকে ছেড়ে দলে নিল শ্রীলঙ্কার দাসুন সানাকাকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুভমান গুজরাটের। ইডেনে কেকেআর এর বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা আগামী সোমবার। তার আগে নতুন ক্রিকেটারকে দলে নিতে বাধ্য হল গুজরাট টাইটান্স। মহিলাদের বিশ্বকাপের টিকিট পকেটে পড়ার সুযোগ ছিল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাংলাদেশ আপাতত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাদের ভাগ্য ঝুলে থাকছে। তবে পাকিস্তান কোনো ভুল করেনি। তারা উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে দুর্বল থাইল্যান্ডকে অনায়াসে হারিয়ে দেয় এবং নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই পরবর্তী বিশ্বকাপের টিকিট পকেটে পুরে নেয়। বাবার আজমকে নিয়ে মন্তব্য করেছিলেন 2023 সালে। সেই মন্তব্যের জন্য 2 বছর পর ক্ষমা চাইলেন হাসান আলী। পাকিস্তান সুপার লিগে খেলতে ব্যস্ত পেসার আলী। সে প্রতিযোগিতার মাঝেই ক্ষমা চাইলেন তিনি। 2023 সালের একদিনের বিশ্বকাপের সময় বাবরকে কিং অর্থাৎ রাজা বলে সম্বোধন করেছিলেন হাসান। বলেছিলেন রাজা করে নেবে, কিন্তু বাবর রান পাননি। ধারাবাহিকভাবে ব্যর্থ তিনি। পাকিস্তান সুপার লিগে এক সাংবাদিক বৈঠকে সেই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন হাসান। তিনি বলেছেন, লোকে যদি এখন মনে করে রাজা করতে পারবে না বললে বাবর রানে ফিরবে, তাহলে আমি সেটাও করতে রাজি। অতীতে আমি বলেছিলাম রাজা করে নেবে, তারপর অনেক কিছু হয়েছিল, মানুষ অনেক কথা বলেছে। কেউ যদি মনে করেন রাজা করে নেবে বলে আমি ভুল করেছিলাম, তাহলে ক্ষমা চাইছি। কিন্তু আমার বক্তব্য একই থাকবে, বাবর সেরা, ও রানে ফিরবেই। সকলেরই খারাপ সময় আসে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি কোচের পদ হাতছাড়া হতে চলেছে? সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, আমি জানি না, ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে। সেটা এই বছর হতে পারে কিংবা পরের বছর, যখন আমার চুক্তি শেষ হবে। এতে আমার কোনো সমস্যা নেই। যেদিন আমি এখানে কাজ শেষ করব, আমি শুধু ক্লাবকে ধন্যবাদ জানাবো। সেটা হতে পারে আগামীকাল, 1 মাস পর বা 1 বছর পর। তবে আনচেলত্তি আরো জানান, এখনই পদত্যাগ করার কথা তার মাথায় নেই। তিনি বিশ্বাস করেন এখনো তিনি দলে অবদান রাখতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন হলেও মরশুম শেষ হয়ে যায়নি রিয়াল মাদ্রিদের। এখনো দুটো বড় শিরোপার লড়াই রয়েছে তারা। আগামী 26 এপ্রিল তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে। তাছাড়া লা লিগাতেও শিরোপার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আনচেলত্তির ছেলেরা। বার্সেলোনা থেকে মাত্র 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। হাতে রয়েছে আরো 7টা ম্যাচ। সবকিছু ঠিকঠাক চললে লিগের শিরোপা এখনো হাতছাড়া হয়নি। দুঃসময় অব্যাহত নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলের তারকা। ব্রাজিল লিগে অ্যাটলেটিকো মিনাইরোর বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ স্যান্টোসের। 24 মিনিটে জোসে আলমেদা সিলভা 1-0 করেন। 57 মিনিটে স্যান্টোসকে 2-0 গোলে এগিয়ে দেন আলভারো বারেওয়ালা। কিন্তু কয়েক মিনিটের মধ্যে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন নেইমার। মাঠ ছাড়ার সময় কেঁদে ফেলেন তিনি। নিজেকে প্রমাণ করতে আল হিলালের সঙ্গে চুক্তি ছিন্ন করে শৈশবের ক্লাব স্যান্টোসে ফিরেছিলেন। গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিরুদ্ধে বাঁ পায়ের উরুতে চোট পেয়ে প্রায় 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিলের হয়েও খেলতে পারেননি তিনি। সুস্থ হয়ে গত রোববার ফ্লুমিনেন্সের বিরুদ্ধে পরিবর্তক হিসেবে প্রত্যাবর্তন ঘটান তিনি। কিন্তু স্যান্টোসের মাঠে 100তম ম্যাচে ফের চোট পেলেন নেইমার। সামনের মাসে ডায়মন্ড লিগ, তার আগে প্রস্তুতি ঝালিয়ে নিলেন নীরজ চোপড়া। বেশ কয়েক মাস ধরেই তিনি দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি নিচ্ছেন। মৌসুম শুরু করলেন সেই দেশেই। পঞ্চাশক্রমে আয়োজিত একটি আমন্ত্রণের প্রতিযোগিতা প্রথম হলেন, তবে ছুটলেন 84.52 মিটার। 2025 সালে এটি ছিল নীরজের প্রথম প্রতিযোগিতা। তেমন বড় মাপে তারকাদের উপস্থিতি ছিল না। 6 জনের মধ্যে মাত্র 2 জনই 80 মিটারের লক্ষ্য পেরোতে পেরেছেন। গত বছর প্যারিস অলিম্পিকে রূপো পাওয়ার পর ডায়মন্ড লিগে রূপো পেয়েছিলেন নীরজ। তারপর চোটের কারণে বিশ্রামে ছিলেন। চোট ছাড়িয়ে এখন অনেকটাই ছন্দে ফিরেছেন। নতুন কোচ হিসেবে বেছে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের জান জেলেনজেকে। এই জেলেনজানি 3 বার অলিম্পিকে পদকজয়ী। একসময় 98.48 মিটারও ছুঁড়েছেন। 16 মে দোহায় ডায়মন্ড লিগে নামছেন নীরজ চোপড়া। মৃত্যুর পর কেটে গেছে 4 বছরেরও বেশি সময়, কিন্তু মারাদোনার মৃত্যু নিয়ে রহস্য থামছে না। চিকিৎসায় গাফিলতির অভিযোগে মামলা হয়েছিল, সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে মারাদোনার মেয়ে ডালমার সাক্ষ্যকে ঘিরে তৈরি হয়েছে আরো চাঞ্চল্য। ডালমা দাবি করেছেন চিকিৎসকরা বারবার তাদের বিভ্রান্ত করেছেন। ভুল চিকিৎসার কারণেই বাবার মৃত্যু হয়েছে। 2020 25 নভেম্বর কিংবদন্তি ফুটবলারের মৃত্যু হয়। ডালমার দাবি, যে ঘরে তাকে রাখা হয়েছিল তা একেবারেই জঘন্য। সবসময় প্রস্রাবের মতো একটা বিকট গন্ধ উঠত। চিকিৎসার বিষয়ে তাদের যে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল এমন অভিযোগও করেছিলেন তিনি। বলেছেন, আমাদের দেখতে পর্যন্ত দেওয়া হয়নি, মৃত্যুর পরেই দেখার সুযোগ পেয়েছিলাম। এখনো চুটিয়ে ফুটবল খেলছেন। সব ঠিক থাকলে হয়তো আগামী বছর বিশ্বকাপও খেলবেন। এবার পা রাখছেন সিনেমাতেও। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তবে ক্যামেরার সামনে অভিনয় না। রোনাল্ডো থাকবেন নেপথ্য ভূমিকায়। বিশ্ব ফুটবলে এই মহাতারকা হলিউডের প্রখ্যাত চিত্র পরিচালক ম্যাথু ভনের সঙ্গে জুটি বেঁধে নতুন প্রোডাকশন স্টুডিও শুরু করতে চলেছেন। স্টুডিওর নাম ইউ আর মার্ভ। নিজের এক্স হ্যান্ডেলে রোনাল্ডো তার প্রোডাকশন স্টুডিওর কথা ঘোষণা করেছেন। সেখানে নিজেই বলেছেন, ক্রিশ্চিয়ানো সিনেমা ভালোবাসে আর ম্যাথু ভন খেলা পছন্দ করে, এবং তারা দুজনেই ভালো গল্প পছন্দ করেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড ডেজ হসপিটাল। ইন্ডিয়ান ওমেন ফুটবল লিগের দল আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। লক্ষ্য ছিল একটাই, নিজেদের মাঠে শেষ ম্যাচে গোকুলাম এফসি বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করা। আর সেই লক্ষ্য পূরণে পুরোপুরি সফল লাল হলুদের মেয়েরা। আজ নিজেদের মাঠে তারা গোকুলাম এফসি কে হারালো 3-0 গোলে। আর এই ম্যাচকে কেন্দ্র করে রীতিমতো সাজো রব পড়ে গিয়েছিল ইস্ট বেঙ্গল মাঠে। ছেলেদের কোচ অস্কার ব্রুজো থেকে শুরু করে আইএফএর সভাপতি, সচিব ও অন্যান্য পদাধিকারীদের সঙ্গে ছিলেন নবীদের মতো প্রাক্তন ফুটবলাররাও। ছিল মহিলার হাকিও। একই সঙ্গে মহিলাদের এই ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন বেশ কয়েকটি স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত থেকে দুটি দলের মহিলা ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। ছেলেরা ব্যর্থ হলেও দলের মহিলা ফুটবলাররা এবার চ্যাম্পিয়ন হয়ে ক্লাবের সম্মান আবার নতুন করে ফিরিয়ে আনলো, তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।